প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। তাহলে আমরা এই প্রবলেমগুলো সলভ করার আগে একটা জিনিস আমরা জেনে নিই, সেটা হচ্ছে আমরা জানি যে রেশিওকে 4 ভাগে ভাগ করা যায়: লিকুইডিটি রেশিও, অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, সলভেন্সি রেশিও। সো এখানের মধ্যে যেটা কারেন্ট রেশিও, যেটা আমাদের কারেন্ট রেশিও, সেই কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে উপরে হবে কারেন্ট অ্যাসেট আর নিচে হবে কারেন্ট লাইবিলিটি। তাহলে উপরে হচ্ছে কারেন্ট অ্যাসেট, নিচে হচ্ছে কারেন্ট লাইবিলিটি। ওকে, এখন এখানে যদি একটা যদি ভ্যালু আসে 3:1, সো এই 3:1 দিয়ে কি বোঝায়? এই 3 দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর 1 যেটা সেটা দিয়ে বোঝায় কারেন্ট লাইবিলিটি। তাহলে 3 যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর 1 যেটা সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। 3 থেকে 1 গেলে মাঝখানে যে 2, সে 2কে আমরা কি বলবো? সে 2কে আমরা বলবো কারেন্ট ক্যাপিটাল। কারেন্ট ক্যাপিটাল, যেটাকে আবার বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল, যেটাকে আবার বলা হয় নেট কারেন্ট অ্যাসেট। নেট কারেন্ট অ্যাসেট। সো নেট কারেন্ট অ্যাসেট মানে কিন্তু টোটাল কারেন্ট অ্যাসেট না। নেট কারেন্ট অ্যাসেট মানে ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা সেটাকে বলা হয় নেট কারেন্ট অ্যাসেট। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে নাম্বার 1, লিকুইডিটি রেশিওর আমরা ম্যাথগুলো করব। এই ম্যাথগুলো করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে যে জিনিসটা লিখলাম, 3 হচ্ছে কারেন্ট অ্যাসেটের ভ্যালু, 1 হচ্ছে কারেন্ট লাইবিলিটির ভ্যালু, আর 2 হচ্ছে কারেন্ট ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল বা কারেন্ট অ্যাসেটের ভ্যালু। তো এই ম্যাথগুলো করার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। বেশিরভাগ ম্যাথ করার জন্য সেটা হচ্ছে যেটা আমরা ইউনিটারি মেথড, যেটা সেই ইউনিটারি মেথড একটা শর্টকাট টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে যেটার ভ্যালু দেওয়া থাকবে সেটা দিয়ে আমরা ডিভাইডেড করব, আর যেটা আমাদেরকে আনসার বের করতে হবে সেটার ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। তার মানে যেটা দেওয়া থাকে সেটা দিয়ে আমরা ডিভাইডেড করব, আর যেটা আমাদেরকে বের করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে, সেটার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা অঙ্কগুলো করলে বোঝা যাবে। তো আমরা এখানের মধ্যে আসি। এখানে আমাদেরকে যদি আমরা এখানের মধ্যে খেয়াল করি, দ্য কারেন্ট অ্যাসেট অফ এন অর্গানাইজেশন ইজ 75,000 টাকা ইফ দ্য কারেন্ট রেশিও 3:1, হোয়াট ইজ দ্য কারেন্ট লাইবিলিটি? ওকে, সো আমরা এখানে যে আমাদের এখানে যে ইয়াটা দেওয়া আছে, এখানে যে 3টা আমাদেরকে দেওয়া আছে, এই 3টা আমাদের জন্য কি? এই 3টা হচ্ছে আমাদের জন্য কারেন্ট অ্যাসেট। ওকে, এই 3 হচ্ছে আমাদের জন্য কারেন্ট অ্যাসেট, আর যে 1টা দেওয়া আছে, এই 1টা আমাদের জন্য কি? এই 1টা হচ্ছে আমাদের জন্য কারেন্ট লাইবিলিটি। এটা হচ্ছে আমাদের জন্য কারেন্ট লাইবিলিটি। আর 3 থেকে 1 গেলে মাঝখানে যে 2, এই 2কে আমরা কি বলবো? এই 2কে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল। এই 2কে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমাদেরকে কি দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করি। আমাদেরকে দেওয়া আছে কি? আমাদেরকে এখানে দেওয়া আছে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। এখানে আমাদেরকে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে কত? 75,000 দেওয়া আছে। সো আমাদেরকে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 75,000। আমি একটু আগে বলেছি, তার আমাদেরকে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 75,000। ওকে, আর আমাদেরকে ক্যালকুলেশন করে কি বের করতে বলেছে? আমাদেরকে ক্যালকুলেশন করে কারেন্ট লাইবিলিটি বের করতে বলেছে। তো আমি একটু আগে বলেছি যেটা দেওয়া থাকবে আমাদের কোয়েশ্চেনে, যেটা দেওয়া থাকবে সেটার ভ্যালু দিয়ে আমরা ডিভাইডেড করব, আর যেটা আমাদেরকে আনসারে বের করতে হবে সেটার ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। যেমন আমি যদি বলি এখানে 75,000, যেটা এই 75,000 এর ভ্যালু কত? 3। তাহলে আমি 75,000 কে
75,000 কে আমি কত দিয়ে ডিভাইড করব 3 দিয়ে ডিভাইডেড করব আর আমাদেরকে কি বের করতে হবে কারেন্ট লায়াবিলিটি বের করতে হবে কারেন্ট লায়াবিলিটির ভ্যালু কত 1 তাহলে আমি 1 দিয়ে কি করব মাল্টিপ্লাই করব তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা নেক্সট কোশ্চেনে আসি নেক্সট কোশ্চেন যেটা সেই নেক্সট কোশ্চেনে আমাদেরকে চাওয়া হয়েছে কারেন্ট রেশিও 2:1 কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে কারেন্ট অ্যাসেট বের করতে বলছে সো 2:1 তো 2:1 এখানে 2 যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর 1 যেটা সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি আর 2 থেকে 1 যদি চলে যায় মাঝখানে যে 1 সেটাকে আমরা বলবো কারেন্ট ক্যাপিটাল সিসি কারেন্ট ক্যাপিটাল এখানে আমাদেরকে কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে আমরা একটু দেখি এখানে আমাদের কি দেওয়া আছে কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে কারেন্ট লায়াবিলিটি কত টাকা দেওয়া আছে 10,000 দেওয়া আছে কারেন্ট লায়াবিলিটি 10,000 দেওয়া আছে তো আমাদেরকে কি ক্যালকুলেশন করে কি বের করতে হবে আমাদেরকে ক্যালকুলেশন করে কারেন্ট অ্যাসেট বের করতে হবে সো আমরা যদি কারেন্ট অ্যাসেট যদি বের করতে চাই তাহলে 10,000 যেটা সে 10,000 এর ভ্যালু কত 1 তাহলে আমি 1 দিয়ে কি করব 1 দিয়ে ডিভাইডেড করব আর আমাদেরকে কারেন্ট অ্যাসেট বের করতে হবে কারেন্ট অ্যাসেটের ভ্যালু কত 2 তাহলে 2 দিয়ে আমরা কি করব মাল্টিপ্লাই করব সো ক্যালকুলেশন করলে 20,000 চলে আসবে আমরা নেক্সট কোশ্চেনে আসি আমাদেরকে কারেন্ট রেশিও দেওয়া আছে 8:5 তাহলে আমাদেরকে কারেন্ট রেশিও দেওয়া আছে 8:5 এখানে 8টা কি 8টা কারেন্ট অ্যাসেট 5টা কি 5টা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি 8 থেকে যদি 5 চলে যায় মাঝখানে যে 3 সে 3 কে আমরা কি বলবো সে 3 কে আমরা বলবো কারেন্ট ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল আমাদেরকে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 15,000 ওয়ার্কিং ক্যাপিটাল যেটা সেটা দেওয়া আছে কত সেটা দেওয়া আছে 15,000 দেওয়া আছে আর আমাদেরকে কারেন্ট অ্যাসেট বের করতে বলেছে তো আমাদের টেকনিক হচ্ছে যে 15,000 এই 15,000 এর ভ্যালু কত এই 15,000 এর ভ্যালু হচ্ছে 3 তাহলে 3 দিয়ে আমরা ডিভাইডেড করব আর আমাদেরকে কারেন্ট অ্যাসেট বের করতে হবে 8 তাহলে সে 8 দিয়ে আমরা কি করব মাল্টিপ্লাই করব ওকে সো আমরা যদি কাটাকাটি করি জিনিসটা হ্যাঁ 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হবে 5,000 সো 5,000 মানে 8 যদি করি কত হবে 40,000 ওকে আমরা এর পরের কোশ্চেনে আসি তারপরে কোশ্চেনটা আমরা দেখি তারপরে কোশ্চেনটা কি বলছে তারপরে কোশ্চেনটা বলছে কারেন্ট রেশিও দেওয়া আছে 5:3 ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে কারেন্ট লায়াবিলিটি বের করতে বলছে সো 5:3 এখানে 5টা কি এখানে 5টা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর 3টা কি 3টা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি ওকে তো 5 থেকে 3 চলে গেলে মাঝখানে যে 2 সে 2 কে আমরা কি বলবো সে 2 কে আমরা বলবো কারেন্ট ক্যাপিটাল ওকে আচ্ছা সো আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 30,000 টাকা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 30,000 টাকা এখন আমাদেরকে কারেন্ট লায়াবিলিটি বের করতে হবে সো আমরা যদি দেখি যে 30,000 সেটার ভ্যালু কত 2 তো 2 দিয়ে আমরা ডিভাইডেড করব আর আমাদেরকে কারেন্ট লায়াবিলিটি বের করতে হবে কারেন্ট লায়াবিলিটির ভ্যালু কত 3 তাহলে 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তো কাটাকাটি করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব আমরা তারপরে অঙ্কের মধ্যে আসি A company has current asset 20,000 টাকা with a current ratio 4:1 what is the working capital ওকে তো 4:1 দেওয়া আছে এখানে 4টা কি 4টা হচ্ছে কারেন্ট অ্যাসেট 1টা কি 1টা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি আর 4 থেকে যদি 1 চলে যায় মাঝখানে যে 3 সে 3 কে আমরা কি বলবো সে 3 কে আমরা বলবো কারেন্ট ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল এখন এখানে আমাদেরকে কি দেওয়া আছে আমাদেরকে এখানে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 20,000 কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 20,000 কারেন্ট অ্যাসেট দেওয়া আছে আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলছে ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেশন করতে বলছে সো আমাদের টেকনিক হচ্ছে যেটা আমাদের 20,000 সেটার ভ্যালু কত সেটার ভ্যালু 4 সো 4 দিয়ে ডিভাইডেড করব আর আমাদেরকে কারেন্ট ক্যাপিটাল বের করতে হবে 3 সে 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব সো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 5,000 তাহলে ক্যালকুলেশন করলে 15,000 ওকে আচ্ছা
এরপরে কোয়েশ্চেন আমরা আসি। এরপরে কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি, আমাদেরকে এখানে একটা রেশিও দেওয়া আছে 2:5, 2:5। সো 2:5, এখানে 2 হচ্ছে কারেন্ট অ্যাসেট আর 5 হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। যেহেতু এখানে কারেন্ট লায়াবিলিটি বেশি, কারেন্ট অ্যাসেট কম, তাহলে এখানে আমাদের কোনো ওয়ার্কিং ক্যাপিটাল নাই, কারেন্ট ক্যাপিটাল নাই। আমাদেরকে কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে কত? 1 লাখ। 1 লাখ আমাদের কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে, আমাদেরকে কারেন্ট অ্যাসেট বের করতে বলছে। সো 1 লাখ, এই 1 লাখের ভ্যালু কত? 5। আর আমাদেরকে যেটার ভ্যালু দেওয়া আছে, যেটা আমাদের টাকা দেওয়া থাকবে সেটার ভ্যালু দিয়ে আমরা ডিভাইডেড করব, যেটার টাকা দেওয়া আছে সেটার ভ্যালু দিয়ে ডিভাইডেড করব, যেটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে সেটার ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমরা 2 দিয়ে কি করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমি যখন কাটাকাটি করব, 5 দিয়ে যখন এটাকে আমরা কাটবো 30,000, সো 40,000। ওকে, আমরা নেক্সট মধ্যে আসি। আমাদের নেক্সট যে ম্যাথের মধ্যে সেটা বলা হচ্ছে, ইফ দ্য কুইক রেশিও 1:5, 1.5:1, কারেন্ট অ্যাসেট 60,000 টাকা, ইনভেন্টরি 15,000 টাকা, হোয়াট ইজ দ্য কুইক লায়াবিলিটি অর কারেন্ট লায়াবিলিটি? সো আমরা যখন কুইক রেশিওতে যাব, কুইক রেশিওর ফর্মুলা হচ্ছে, উপরে হচ্ছে কুইক অ্যাসেট, উপরে হচ্ছে কুইক অ্যাসেট আর নিচে হচ্ছে কুইক লায়াবিলিটি, কুইক লায়াবিলিটি। তো অনেক সময় এখানে কুইক লায়াবিলিটি না লিখে কারেন্ট লায়াবিলিটিও লেখা হয়। আচ্ছা, এখানে একটা ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালু হচ্ছে 1.5। এখানে 1.5 মানে কি? 1.5 মানে 1 টাকা 50 পয়সা, নট 5। এখানে 5 মানে কিন্তু 50, এটা বুঝতে হবে। 1 টাকা 50 পয়সা, যেটাকে আমরা বাংলায় বলি 1 টাকা 50 পয়সা। সো এখানে 1.5 মানে 1.50, 1 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা is to 1, is to 1। সো আমরা যদি এখানের মধ্যে দেখি, সেটা হচ্ছে এখানে 1.50 যেটা, সে 1.50 হচ্ছে উপরের, যেটা আমাদের উপরের মান যেটা, সেটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের কুইক অ্যাসেট। ওকে, এটা হচ্ছে আমাদের কুইক অ্যাসেট। আর এখানে 1 যেটা, সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি অথবা কুইক লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি তবে কুইক লায়াবিলিটি। তো আমরা জানি কারেন্ট অ্যাসেট থেকে যদি ইনভেন্টরি মাইনাস করা হয় তাহলে কুইক অ্যাসেট পাওয়া যায়। কারেন্ট অ্যাসেট থেকে যদি ইনভেন্টরি মাইনাস করা হয় তাহলে কি পাওয়া যায়? কুইক অ্যাসেট পাওয়া যায়। সো আমরা যদি এখানের মধ্যে খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 60,000, ওইখান থেকে যদি আমরা ইনভেন্টরি 15,000 যদি মাইনাস করি, তাহলে আমাদের এখানে হবে 45,000। 45,000। সো এই 45,000 হচ্ছে আমাদের জন্য কুইক অ্যাসেট। আমাদেরকে কুইক লায়াবিলিটি বের করতে বলছে। তো আমরা যদি দেখি ইউনিটারি মেথড যেটা, সে ইউনিটারি মেথডে যদি আমরা শর্টকাট টেকনিকে দেখি, 45,000 যেটা, সে 45,000 এর ভ্যালু কত? সে 45,000 এর ভ্যালু হচ্ছে 1.50, 1.50, 1.50, হ্যাঁ 1.50। আচ্ছা, আর আমাদের যেটা কুইক লায়াবিলিটি সেটার ভ্যালু কত? 1, যেটা আমাদেরকে বের করতে হবে, সেটা 1 দিয়ে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। আমাদের টেকনিকটা কি ছিল? যেটার মানি যেটা দেওয়া থাকবে, যেটা আমাদের মানি দেওয়া থাকবে, সেই মানির ভ্যালু দিয়ে ডিভাইডেড করব, আর যেটা আমাদেরকে আনসারে বের করতে হবে সেটার ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এখানে 45,000 যেটা দেওয়া আছে সেটার ভ্যালু হচ্ছে 1.50, 1.50 দিয়ে আমরা ডিভাইডেড করেছি, আর আমাদেরকে কুইক লায়াবিলিটি বের করতে হবে, সেটার ভ্যালু হচ্ছে 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি। এখন এই যে ডেসিমেল দেওয়া আছে, 1 পয়েন্ট ডেসিমেল দেওয়া আছে, ডেসিমেলের ক্যালকুলেশনগুলো আমরা শর্টকাট কিভাবে করব?
এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক বলি, যদি নিচে যদি ডেসিমাল দেওয়া থাকে সেটা যদি তুলে দিতে চাও উপরে বসাবা 100, উপরে যদি ডেসিমাল থাকে সেটা যদি তুলে দিতে চাও নিচে বসাবা 100, সিম্পল কনসেপ্ট। নিচে ডেসিমাল থাকলে এটা তুলে দিতে হলো উপরে বসাবা 100, উপরে ডেসিমাল থাকলে সেটা তুলে দিতে হলো নিচে বসাবা 100। এখন দেখো আমি এখানে ডেসিমালটা তুলে দিচ্ছি, হ্যাঁ এখানে আমি ডেসিমালটা তুলে দিলাম, তাহলে এখানে যেহেতু আমি ডেসিমালটা তুলে দিলাম, নিচের ডেসিমাল তুলে দিলাম, তাহলে উপরে কত বসাবো? উপরে বসাবো 100। উপরে কত বসাবো? উপরে বসাবো 100। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে 100কে 50 দিয়ে করলে 2, আর এটাকে যদি 50 দিয়ে করি 3। ওকে, এরপরে যদি আবার 3 দিয়ে যদি এটাকে যদি ডিভাইডেড করি তাহলে এখানে হবে 15। ওকে, 15,000। তো 15,000 এবং 2 এই দুটো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আনসার আসবে 30,000। ক্লিয়ার? ওকে, আমরা এরপরের ম্যাথে আসি। ইফ আ কোম্পানি কারেন্ট রেশিও 1.5, ইফ আ কোম্পানি কারেন্ট রেশিও 1.5, এখানে 1.5 দিয়েছে, 1.5 মানে কি 1.50, তাহলে 1.50 বুঝতে হবে একটা is/1 আছে কনস্ট্যান্ট, এখানে একটা ভ্যারিয়েবল আছে is/1 কনস্ট্যান্ট থাকে। আমরা যখন ম্যাথ করি, তোমরা যখন ম্যাথ করেছো তুমি যেটা ক্যালকুলেশন করে যেটা বের করেছো সেটা কিন্তু সবসময় ফার্স্টের ভ্যালুটা থাকে, is/1টা তুমি নিচ থেকেই দাও, ওটা সবসময় মাথা রাখা হয়। এটা আমরা 1 টাকার সাথে কম্পেয়ার করি, 1 টাকার সাথে আমরা কম্পেয়ার করি, সেজন্য আমরা 1 টাকার সবসময় ওই দিকে লিখি is/1। সো আমাদেরকে এখানে 1.5 দিয়েছে, এরপর আর কিছু দেয় নাই, কিন্তু আমাকে বুঝতে হবে 1.5 মানে সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, 1 যেটা সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। সো এখানে is/1, আর 1.5 মানে 1.50। আচ্ছা, তাহলে এখানে 1.50 যেটা 1 টাকা 50 পয়সা যেটা সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আর 1 যেটা সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। আর 1.50 থেকে 1 যদি চলে যায় 0.50, সেই 0.50কে আমরা কি বলবো? কারেন্ট ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল। এটা বুঝতে পারছি আমরা? ওকে, এখন আমরা দেখি আমাদেরকে নেট কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। নেট কারেন্ট অ্যাসেট মানে কি? ওয়ার্কিং ক্যাপিটাল, ব্র্যাকেটে দেওয়া আছে ওয়ার্কিং ক্যাপিটাল, কিন্তু আমাদের পরীক্ষার টিচাররা আবার অত ভালো মানুষ না যে ব্র্যাকেটের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটালটা লেখা দেওয়া থাকবে, ওটা আমাদেরকে বুঝে নিতে হবে যে নেট কারেন্ট অ্যাসেট মানে ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমাদেরকে নেট কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 25,000। সো নেট কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 25,000, নেট কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 25,000। সো নেট কারেন্ট অ্যাসেট মানে সেটা এটা কারেন্ট ক্যাপিটাল। সো দেওয়া আছে 25,000 দেওয়া আছে, আর আমাদেরকে কারেন্ট লায়াবিলিটিটা বের করতে বলছে। কি বের করতে বলছে? কারেন্ট লায়াবিলিটি। তো এই যে 25,000, এই 25,000 এর ভ্যালু কত? এই 25,000 এর ভ্যালু হচ্ছে 0.50। তাহলে 0.50 দিয়ে আমরা কি করব? 0.50 দিয়ে আমরা ডিভাইডেড করব, আর আমাদেরকে কারেন্ট লায়াবিলিটি বের করতে বলছে। তাহলে কারেন্ট লায়াবিলিটির ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 দিয়ে আমরা কি করব? 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। একটু আগে আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছিলাম, যদি নিচে ডেসিমেল থাকে উপরে বসবে 100, উপরে ডেসিমেল থাকলে নিচে বসাবে 100। সো আমি এখানে ডেসিমেলটা তুলে দিতে চাচ্ছি, এখানে ডেসিমেলটা যদি আমি তুলে দিই তাহলে উপরে বসাবো 100, উপরে বসাবো 100। তাহলে এবার আমরা কাটাকাটি করি, 50 দিয়ে যদি 100কে কাটা তো 2, তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 50,000। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট অঙ্কের মধ্যে আসি, নেক্সট ম্যাথের মধ্যে আসি। নেক্সট ম্যাথটা কি বলছে? অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ ব্যালেন্স, proposed dividend, current year's income tax reserve, prepaid insurance premium, bank overdraft, deposit in the gas companies is 6 lakh taka. What is the current ratio? কি ক্যালকুলেশন করতে বলছে? কারেন্ট রেশিও ক্যালকুলেশন করতে বলছে। সো আমরা জানি যেটা আমাদের কারেন্ট রেশিও, সে কারেন্ট রেশিওর ফর্মুলা কি? সে কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে উপরে হবে কারেন্ট অ্যাসেট, আর নিচে হবে কারেন্ট লায়াবিলিটি। উপরে হবে কারেন্ট অ্যাসেট আর নিচে কি হবে? কারেন্ট লায়াবিলিটি। সো আমি যদি ক্যালকুলেশন করতে যাই, উপরে যদি কারেন্ট অ্যাসেট নিচে যদি কারেন্ট লায়াবিলিটি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা একটু খেয়াল করি যে
এখানে আমরা প্রথমে কারেন্ট অ্যাসেটগুলো লিখবো। সো আমরা যদি কারেন্ট অ্যাসেটগুলো যদি লিখতে চাই, সো এখানে 3 লাখ টাকা যেটা, এটা একটা কারেন্ট অ্যাসেট। ক্যাশ ব্যালেন্স যেটা আছে, এটা একটা কারেন্ট অ্যাসেট। প্রিপেড ইন্স্যুরেন্স যেটা আছে, এটা একটা কারেন্ট অ্যাসেট। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পাইলাম 3 লাখ, 5 লাখ, 8 লাখ এবং 2 লাখ, তাহলে 10 লাখ। আমরা কারেন্ট অ্যাসেট কত পাইলাম? আমরা কারেন্ট অ্যাসেট পাইলাম 10 লাখ। 10 লাখ আমরা কারেন্ট অ্যাসেট পেলাম। এবার আমরা কারেন্ট লাইবিলিটিতে আসি। তাহলে কারেন্ট লাইবিলিটি যদি আসে, প্রপোজ ডিভিডেন্ড যেটা, সেটা একটা কারেন্ট লাইবিলিটি। প্রপোজ ডিভিডেন্ড যেটা, সেটা একটা কারেন্ট লাইবিলিটি। কারেন্ট ইয়ার্স ইনকাম ট্যাক্স রিজার্ভ যেটা, সেটা একটা কারেন্ট লাইবিলিটি। ব্যাংক ওভারড্রাফট যেটা, সেটা একটা কারেন্ট লাইবিলিটি। ডিপোজিট ইন গ্যাস কোম্পানি যেটা, সেটা কারেন্ট অ্যাসেট না, সেটা লং টার্ম অ্যাসেট। ওটা মোর দেন 1 ইয়ার দিস ভ্যালিডিটি, সো ইট ইস লং টার্ম অ্যাসেট। তো আমরা যদি এখানে 2 লাখ, 1 লাখ অ্যান্ড 1 লাখ, তাহলে আমরা এখানে পাইলাম 5 লাখ। তাহলে আমরা কত পেলাম? 5 লাখ। সো আমরা যখন ক্যালকুলেশন করব 2:1, আমাদের ভ্যালু কত আসবে? 2:1। ওকে, আমরা নেক্সট ইয়ার মধ্যে আসি। আমাদেরকে অ্যাসিড টেস্ট রেশিও যেটা, সেই অ্যাসিড টেস্ট রেশিওটা আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে। অ্যাসিড টেস্ট রেশিও আগে আমাদেরকে দেখতে হবে। অ্যাসিড টেস্ট রেশিও যেটা, সেটাকে বলা হয় কুইক রেশিও বলা হয়। সো অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও। সো অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা কি? অ্যাসিড টেস্ট রেশিওর ফর্মুলা হচ্ছে, উপরে হবে কুইক অ্যাসেট আর নিচে হবে কারেন্ট লায়াবিলিটি। উপরে হবে কুইক অ্যাসেট আর নিচে হবে কারেন্ট লায়াবিলিটি। ওকে, উপরে হবে কুইক অ্যাসেট, নিচে হবে কারেন্ট লায়াবিলিটি। উপরে কুইক অ্যাসেট, নিচে কারেন্ট লায়াবিলিটি। আরেকটা আছে, উপরে কুইক অ্যাসেট, নিচে কুইক লায়াবিলিটি। দুইটা আছে, তবে এটা হচ্ছে মডার্ন, আমরা এটা ইউজ করব। কুইক অ্যাসেট, কুইক অ্যাসেট কিভাবে বের করা হয়? কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে, কারেন্ট অ্যাসেট থেকে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করে। আচ্ছা, সো আমাদের এখানে মাইনাস করার দরকার নাই, এখানে আমাদের ফিগারগুলো আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আমরা তাহলে এখন কুইক অ্যাসেটগুলো আমরা একটা একটা করে ক্যালকুলেশন করে বের করি। কুইক অ্যাসেট, তাহলে প্রথমে ক্যাশ যেটা, সেটা একটা কুইক অ্যাসেট। ক্লোজিং ইনভেন্টরি আমরা কনসিডার করব না। অ্যাকাউন্ট রিসিভেবল যেটা, সেটা একটা কুইক অ্যাসেট। তার মানে কি বলছি? ইনভেন্টরি ছাড়া বাকি সবগুলো কুইক অ্যাসেট। ইনভেন্টরি ছাড়া বাকি কারেন্ট অ্যাসেট যেগুলো আছে সবগুলো কুইক অ্যাসেট। এরপরে হচ্ছে, তারপরে হচ্ছে ব্যাংক ডিপোজিট সারপ্লাস। ব্যাংক ডিপোজিট সারপ্লাস মানে ব্যাংক ডিপোজিট, এটা একটা কুইক অ্যাসেট। তাহলে আমরা কুইক অ্যাসেট এদিকে 30, এদিকে 40, 70, ওদিকে 10,000, 80,000 পাইলাম। আমরা কুইক অ্যাসেট কত পেলাম? আমরা কুইক অ্যাসেট পাইলাম 80,000। ওকে, এরপর আমরা কারেন্ট লায়াবিলিটিগুলো আমরা ক্যালকুলেশন করব। কারেন্ট লায়াবিলিটি প্রথমে হচ্ছে অ্যাক্রুড অ্যাপেটেন্সিভ অ্যালাউন্স। অ্যাক্রুড অ্যাপেটেন্সিভ অ্যালাউন্স, অ্যাপেটেন্সিভ অ্যালাউন্স যেটা, সেটা হচ্ছে আমাদের জন্য একটা এক্সপেন্স। ওটা যখন অ্যাক্রুড থাকবে বা আনপেইড থাকবে, তখন সেটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটি। সেটা একটা কারেন্ট লায়াবিলিটি। আনপেইড স্যালারি, আনপেইড স্যালারি যেটা, সেটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট একটা কারেন্ট লায়াবিলিটি। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়? 90,000। কারেন্ট লায়াবিলিটি কত আসলো? 90,000। তাহলে 80,000-কে 90,000 দিয়ে কি করতে হবে? ডিভাইডেড করতে হবে। জিনিসটা আমরা কিভাবে ডিভাইডেড করব? আচ্ছা, সো এদিকে 4টা শূন্য কাটা, এদিকে 4টা শূন্য কাটা। উপর থাকে 8, নিচে থাকে 9। উপর থাকে 8, নিচে থাকে 9। তাহলে 9 দিয়ে 8-কে ক্যালকুলেশন করতে হবে। 9 দিয়ে 8-কে ক্যালকুলেশন করতে হবে। 9 8-এর মধ্যে যায় না, তাহলে একটা যদি 0 নিয়ে এদিকে একটা ডিসিমাল দিতে হবে। সো 7 9s are 8 9s are 72। আবারও 8 নামছে, আবারও 8 9s are 72, আবারও 8 নামছে। 8 9s are 72, এভাবে করে যাবে আর কি। হ্যাঁ, তাহলে 0.89, 0.89, তাহলে 0.89 পেলাম। আর ইস টু 1টা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে আনসার কি? 0.89:1। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেনে আসি।
আমাদেরকে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে, কুইক অ্যাসেট দেওয়া আছে, ক্লোজিং টোটাল অ্যাসেট দেওয়া আছে। হোয়াট ইজ দ্য কারেন্ট নেট কারেন্ট অ্যাসেট রেশিও? খুব ভালো করে খেয়াল করতে হবে। আমাদেরকে কিন্তু কারেন্ট অ্যাসেট রেশিও বলা নাই, কি বলছে? নেট কারেন্ট অ্যাসেট রেশিও বলছে। নেট কারেন্ট অ্যাসেট মানে কি কারেন্ট অ্যাসেট না ওয়ার্কিং ক্যাপিটাল? ওয়ার্কিং ক্যাপিটাল। সো এটা কিন্তু কারেন্ট রেশিওর ফর্মুলা না, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর ফর্মুলা, বুঝতে হবে। সো এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের রেশিওর ফর্মুলা, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর ফর্মুলা। ওকে, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর ফর্মুলা। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর ফর্মুলা হচ্ছে উপরে হবে ওয়ার্কিং ক্যাপিটাল, উপরে হবে ওয়ার্কিং ক্যাপিটাল আর নিচে হবে কারেন্ট লায়াবিলিটি। উপরে হবে ওয়ার্কিং ক্যাপিটাল আর নিচে হবে কারেন্ট লায়াবিলিটি। উপরে ওয়ার্কিং ক্যাপিটাল, নিচে কারেন্ট লায়াবিলিটি। ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করা হয়? যেটা আমাদের কারেন্ট অ্যাসেট থাকে সেই কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হয় আর নিচে হবে কারেন্ট লায়াবিলিটি। ওকে, আচ্ছা। সো আমরা যখন ক্যালকুলেশন করি, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 1 লাখ, কারেন্ট লায়াবিলিটি দেওয়া আছে 25,000। সো কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 1 লাখ, সেখান থেকে 25,000 টাকা মাইনাস, ওকে, আর নিচে 25,000। তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব, উপরে 75,000 নিচে 25,000 ক্যালকুলেশন করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। এবার আমরা যে রেশিওগুলো করব সেগুলো হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিও, যেটাকে আবার অ্যাক্টিভিটি রেশিও বলা হয়। সো ইফ the opening account receivable 1 lakh taka, collection from debtors over the year 5 lakh taka, closing account receivable 2 lakh taka, calculate the account receivable turnover ratio and the average collection period. Okay, প্রথমে আমাদেরকে debtor turnover রেশিওটা বের করতে হবে। debtor turnover ratio, debtor turnover ratio. So debtor turnover ratio ফর্মুলা কি? debtor turnover ratio ফর্মুলা হচ্ছে উপরে হবে ক্রেডিট সেলস উপরে হবে ক্রেডিট সেলস আর নিচে হবে এভারেজ ডেটর। উপরে হবে ক্রেডিট সেলস, নিচে হবে এভারেজ ডেটর। এখানে কিন্তু ক্রেডিট সেলসটা নাই। ক্রেডিট সেলসটা আমরা বের করতে পারি। ক্রেডিট সেলস আমরা কিভাবে বের করতে পারি? ক্রেডিট সেলস আমরা বের করতে পারি ডেটর অ্যাকাউন্ট দিয়ে। আমরা ডেটর অ্যাকাউন্ট যেটা বা অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট যেটা, সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারি। ডেবিট এবং ক্রেডিট আমরা একটা অ্যাকাউন্ট করলাম, ডেটর অ্যাকাউন্ট। সো ডেটর অ্যাকাউন্টের আমরা জানি যেটা আমাদের ডেটর অ্যাকাউন্ট, সেই ডেটর অ্যাকাউন্টের ডেবিটে ব্যালেন্স বিডি। তাহলে বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 1 লাখ। সো বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 1 লাখ। এরপর হচ্ছে কালেকশন ফ্রম ডেটর 5 লাখ। সো কালেকশন করলে ডেটর রিডিউস হবে, রিডিউস হলে আমরা সেটা ক্রেডিট দিকে লিখবো কালেকশন। সো কালেকশন হচ্ছে 5 লাখ, কালেকশন হচ্ছে 5 লাখ। এরপর আমাদের ক্লোজিং ডেটর দেওয়া আছে 2 লাখ, মানে সিডি মানে ক্লোজিং 2 লাখ। তাহলে এদিকে হয় 7 লাখ। 7 লাখ থেকে যখন 1 লাখ চলে যাবে আমরা ক্রেডিট সেলসটা পেয়ে যাব। ক্রেডিট সেলস কত? ক্রেডিট সেলস হচ্ছে 6 লাখ। ক্রেডিট সেলস কত? 6 লাখ। ওকে, তাহলে আমরা এটা কি ক্যালকুলেশন করলাম? ক্রেডিট সেলসটা আমরা ক্যালকুলেশন করলাম কিসের মাধ্যমে? ডেটর অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে আমরা ওকে, সো আমরা এখন জিনিসটা দেখি। আমরা ক্রেডিট সেলস পাইলাম কত? ক্রেডিট সেলস পাইলাম 6 লাখ। ক্রেডিট সেলস পাইলাম 6 লাখ। এরপর হচ্ছে এভারেজ ডেটর। এভারেজ ডেটর মানে হচ্ছে ওপেনিং ডেটর ক্লোজিং ডেটর দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখানে ওপেনিং ডেটর হচ্ছে 1 লাখ আর ক্লোজিং ডেটর হচ্ছে 2 লাখ। 1 লাখ এবং 2 লাখ প্লাস করলে 3 লাখ। 3 লাখকে যখন 2 দিয়ে ডিভাইড করবো 1,50,000। 1,50,000। সো আমরা যখন এটা ক্যালকুলেশন করব ইকুয়াল টু 4 টাইমস, এটা হচ্ছে অ্যানুয়াল
পার ইয়ার। হ্যাঁ, অ্যানুয়াল কত পাইলাম 4 টাইমস, তাহলে আমাদের আনসার ডেটর টার্নওভার আনসার কত 4 টাইমস। আমাকে আরেকটা কোশ্চেন করেছে যে অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা কত, কত ডেজ পর পর আমি ডেটরের কাছ থেকে টাকা কালেকশন করতে পেরেছি। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা 365 ডেজে সে 365কে আমরা 4 দিয়ে ডিভাইড করব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 9 এরপরে 1 এরপরে 1 না যাচ্ছে না বিদে আমরা এখানে ডেসিমেল দিলাম, তাহলে 2 8 20 কত হবে 5 91.25, তাহলে 91.25। ওকে, আচ্ছা জাস্ট ডিভাইডেড করলাম। আমরা এরপরে কোয়েশ্চেনে আসি। উইথ সেলস অন ক্রেডিট 15,000, কস্ট অফ গুডস সোল্ড, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার 5 টাইমস, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে ওকে, সো আমরা জানি যেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যেটা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, যেটা সে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের ফর্মুলা হচ্ছে উপরে হবে ক্রেডিট সেলস আর নিচে হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ওকে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে টোটাল আইটেম কয়টা, এখানে টোটাল আইটেম হচ্ছে 3টা, এদিকে একটা আইটেম, এদিকে একটা আইটেম, এদিকে একটা আইটেম। আমি চাইলে যেটা আছে সেটা বের করতে পারি, আমি চাইলে এটা বের করতে পারি, ওটা বের করতে পারি, এটা বের করতে পারি, যেটা এটা সেটা বের করা যাবে। যেমন এই ম্যাথের মধ্যে আমাকে এটা চাই নাই, একটু আগে ম্যাথের মধ্যে কিন্তু আমাকে এটাই চাইছিল, কিন্তু এই ম্যাথের মধ্যে আমাকে এটা চাই না, কোনটা চাইছে, এটা চাইছে। সো আমরা এটা বের করতে হবে, এটা বের করতে নিশ্চয় বাকিগুলো দেওয়া আছে। সো বাকিগুলো যদি দেওয়া থাকে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার কত দেওয়া আছে 5, সো আমি এখানে 5 লিখলাম। ক্রেডিট সেলস দেওয়া আছে 15,000, সো আমি এখানে 15,000 লিখলাম। আর আমাদেরকে কি বের করতে হবে, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে। সো আমরা সেটা এখন তো করতে পারবো, কি করবো আমরা, এটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে ওদিকে নিয়ে যাব। সো এটাকে যদি এদিকে আনি, এটাকে যদি ওদিকে নিয়ে যাই, তখন আলটিমেটলি কিরকম দাঁড়ায়, উপরে হয় 15,000 আর নিচে হয় 5। সো আমি যদি ক্যালকুলেশন করি 3,000, কাটাকাটি করলে কত আসবে 3,000। আমরা এরপরে আসি। ইফ দ্য অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও 12 টাইমস, দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল 3,500 টাকা and 3,800 টাকা respectively, what is the total sales on credit, what is the total sales on credit? ওকে, আমরা একটু খেয়াল করি, আমরা জানি যেটা আমাদের ডেটর টার্নওভার, যেটা সে ডেটর টার্নওভারের ফর্মুলা হচ্ছে উপরে হয় ক্রেডিট সেলস আর নিচে হয় অ্যাভারেজ ডেটর। আমরা এই ফর্মুলা দিয়ে চাইলে ক্রেডিট সেলসটা আমরা বের করে নিতে পারি। তো যদি ক্রেডিট সেলস যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা জিনিসটা কিভাবে বের করব, ডেটর টার্নওভার দেওয়া আছে 12 টাইমস, সো আমি এখানে 12 লিখলাম। অ্যাভারেজ ডেটর, তাহলে এটা হচ্ছে ওপেনিং ডেটর, এটা হচ্ছে ক্লোজিং ডেটর, দুইটা প্লাস করি, দুইটা প্লাস করলে 7,300, সে 7,300কে আমি হাফ করব, হাফ যদি করি তাহলে হবে 3,650। ওকে, 3,650। আর আমাকে এখানে বের করতে হবে ক্রেডিট সেলস। এখন যদি আমি ক্রেডিট সেলস যদি বের করতে চাই, কিভাবে বের করবো, এই দুটো মাল্টিপ্লাই করে দিব, তাহলে এই দুটো মাল্টিপ্লাই করবো আমরা। $43,800
43,800। তাহলে আমরা যেটা ক্যালকুলেশন করে বের করলাম যে আমাদেরকে বের করতে বলেছে টোটাল সেলস অন ক্রেডিট। তার টোটাল সেলস অন ক্রেডিট যেটা, তাহলে ক্রেডিট সেলস কত? 43,800। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। If the average account receivables 25,000 টাকা, the account receivable turnover 3 times and the cash sales 1 lakh টাকা, what is the net sales? কি ক্যালকুলেশন করতে বলছে? নেট সেলস ক্যালকুলেশন করতে বলছে। সো আমরা জানি আমাদের যেটা ডেটর টার্নওভার, সে ডেটর টার্নওভারের ফর্মুলা হচ্ছে উপরে হবে ক্রেডিট সেলস আর নিচে হবে অ্যাভারেজ ডেটর। সো আমরা যদি ক্যালকুলেশন করি ডেটরস টার্নওভার, সো ডেটরস টার্নওভার দেওয়া আছে 3 টাইমস, সো 3। ক্রেডিট সেলস আমাদেরকে বের করতে হবে অ্যাভারেজ ডেটর, সো অ্যাভারেজ ডেটরটা দেওয়াই আছে, এই তো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 25,000 দেওয়াই আছে, আমি এখানে লিখলাম 25,000। তাহলে এখন আমরা ক্রেডিট সেলসটা বের করতে পারি। সো আমরা যদি ক্রেডিট সেলস যদি আমরা বের করতে চাই, এটা যদি মাল্টিপ্লাই করি 75,000 যেটা, সেটা কি? সেটা হচ্ছে ক্রেডিট সেলস। কিন্তু আমরা তো ক্রেডিট সেলস বের করতে পারি না, আমাদেরকে বের করতে হবে নেট সেলস। সো নেট সেলস যেহেতু আমাদেরকে ক্যালকুলেশন করতে বলছে, নেট সেলস মানে টোটাল সেলস আর কি, হ্যাঁ, নেট সেলস মানে টোটাল সেলস। সো নেট সেলস ইকুয়াল টু ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস। তাহলে এখানে ক্যাশ সেলস দেওয়া আছে 1 লাখ, আর ক্রেডিট সেলস আমরা পাইছি 75,000, তাহলে 1,75,000। ক্লিয়ার? ওকে, আমরা তারপরে দেখি। Given net sales and a profit margin 25%, cost of goods sold, if the operating inventory 5,000 টাকা, closing inventory 3,000 টাকা, what is the inventory turnover ratio and the average inventory holding period? Okay, so আমাদেরকে বের করতে বলেছে কি, আমাদেরকে প্রথমে ইনভেন্টরি টার্নওভারটা বের করতে বলেছে। ইনভেন্টরি টার্নওভার, সো ইনভেন্টরি টার্নওভারের ফর্মুলা কি? ইনভেন্টরি টার্নওভারের ফর্মুলা হচ্ছে উপরে হবে কস্ট অফ গুডস সোল্ড আর নিচে হবে অ্যাভারেজ ইনভেন্টরি। সো কস্ট অফ গুডস সোল্ড, আমাদেরকে কস্ট অফ গুডস সোল্ড যেটা, সেটা আমাদেরকে দেওয়া নাই, সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, তো কস্ট অফ গুডস সোল্ড যদি আমরা ক্যালকুলেশন করে বের করতে চাই, তাহলে আমরা জিনিসটা কিভাবে বের করবো? আমরা জানি সিডিএস যেটা, সিডিএসটা আমরা বের করব আমরা সেলস থেকে গ্রস প্রফিট মাইনাস করে, সো সেলস দেওয়া আছে 20,000 মাইনাস 20,000 ইনটু, এখন আমাদেরকে এখানে যে প্রফিট রেট দেওয়া আছে এটা কিন্তু সেলসের উপর দেওয়া নাই, কিসের উপর দেওয়া আছে? কস্ট অফ গুডস সোল্ডের উপর দেওয়া আছে। তা আমরা আমাদের আরেকটা ক্লাসে আমরা কিন্তু কস্ট অফ গুডস সোল্ডের উপর যদি দেওয়া থাকে, আমরা কিন্তু একটা রেলগাড়ি পড়েছিলাম, সেই রেলগাড়ির মাধ্যমে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতাম। সো সেই রেলগাড়ির মধ্যে যদি আমরা চেঞ্জ করতাম, তাহলে সিডিএস এর উপর যদি 25% হয়, তাহলে সেলসের উপর হবে 20%, সেলসের উপরে 20%। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 4,000, তাহলে এখানে হবে 16,000। ওকে, তাহলে আমরা সিজিএস যেটা, সেটা পাইলাম কত? সেটা পাইলাম আমরা 16,000। এবার আমরা অ্যাভারেজ ইনভেন্টরিটা দেখবো। এখানে দুইটা ইনভেন্টরি দেওয়া আছে, একটা ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। তো দুইটা প্লাস করলে 8,000কে যখন আমরা 2 দিয়ে যখন ডিভাইড করবো, তখন অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে অ্যাভারেজ পাইলে 4,000। তো এটা ক্যালকুলেশন করলে কি আসবে? 4 টাইমস, এটা হচ্ছে অ্যানুয়াল,
4 টাইমস এটা কি, এটা হচ্ছে অ্যানুয়াল। হ্যাঁ, আচ্ছা আমাদেরকে আরেকটা জিনিস বের করতে বলছে, অ্যাভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। অ্যাভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। সো অ্যাভারেজ ইনভেন্টরি যদি হোল্ডিং পিরিয়ড বের করতে চাই, তাহলে আমি 4 দিয়ে 365 কে আমরা ডিভাইডেড করব। 4 দিয়ে 365 কে ডিভাইডেড করব, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, $91.25 কত হবে? 91.25। ওকে, আচ্ছা আমরা এরপরে ম্যাথের মধ্যে আসি। তারপরে ম্যাথটা আমাদেরকে কি বলেছে? তারপরে ম্যাথটা আমাদেরকে বলেছে যে এই অ্যাকাউন্ট পেয়েবল অ্যাট দ্য বিগিনিং 80,000 টাকা, এন্ডিং 20,000 টাকা, সেলস 8 লাখ টাকা, 60% অন ক্রেডিট, পারচেজ 5 লাখ টাকা, 80% অন ক্রেডিট। হোয়াট ইজ দ্য অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও? সো আমাদেরকে অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও বের করতে বলছে। অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিও বের করতে বলছে। সো অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার রেশিওটা কিভাবে বের করব? আমরা বের করব, উপরে লিখব ক্রেডিট পারচেজ, উপরে আমরা লিখব ক্রেডিট পারচেজ, উপরে আমরা লিখব ক্রেডিট পারচেজ, আর নিচে আমরা লিখব অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। সো আমাদের ক্রেডিট পারচেজের যদি আমরা কথা বলি, বলছে 80% অন ক্রেডিট, পারচেজ 5 লাখ টাকার 80% অন ক্রেডিট, তো 80% অন ক্রেডিট 5 লাখ টাকার 80% হচ্ছে 4 লাখ টাকা, সো পুরো হবে 4 লাখ। আর অ্যাভারেজ অ্যাকাউন্ট পেয়েবল, বিগিনিং দেওয়া আছে 80,000, এন্ডিং দেওয়া আছে 20,000, দুইটা প্লাস করলে 1 লাখ, 1 লাখকে 2 দিয়ে ডিভাইড করলে 50,000, সো এখানে হবে 50,000। সো আমরা যখন কাটাকাটি করব আমাদের আনসার আসবে 8 টাইমস 1 ইয়ার। হ্যাঁ, ওকে। এরপরে আমরা দেখি, তারপরে আমাদের যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদেরকে অ্যাসেট টার্নওভার রেশিও বের করতে বলছে। কি বের করতে বলছে? অ্যাসেট টার্নওভার রেশিও। আমাদেরকে ওপেনিং টোটাল অ্যাসেট দেওয়া আছে, ক্লোজিং টোটাল অ্যাসেট দেওয়া আছে, নেট প্রফিট, নেট সেলস, অনার্স ইকুইটি। হোয়াট ইজ দ্য অ্যাসেট টার্নওভার রেশিও? অ্যাসেট টার্নওভার রেশিও, অ্যাসেট টার্নওভার রেশিও। সো অ্যাসেট টার্নওভার রেশিও যখন আমরা বের করব, তখন জিনিসটা আমরা কিভাবে বের করব? অ্যাসেট টার্নওভার রেশিও বের করতে হবে, উপরে বসবে নেট সেলস, উপরে কি বসবে? নেট সেলস, আর নিচে বসবে অ্যাভারেজ টোটাল অ্যাসেট, অ্যাভারেজ টোটাল অ্যাসেট, অ্যাভারেজ টোটাল অ্যাসেট। সো আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদেরকে নেট সেলস দেওয়া আছে 20 লাখ, আমাদেরকে নেট সেলস দেওয়া আছে 20 লাখ। ওকে, এখন অ্যাভারেজ টোটাল অ্যাসেট বের করতে হবে। ওপেনিং টোটাল অ্যাসেট দেওয়া আছে 6 লাখ, ক্লোজিং টোটাল অ্যাসেট দেওয়া আছে 4 লাখ, 6 লাখ আর 4 লাখ প্লাস করলে 10 লাখ, 10 লাখে যখন হাফ করে ফেলবো, 2 দিয়ে ডিভাইড করবো 5 লাখ। সো নিচে হবে কত? নিচে হবে 5 লাখ। আমরা যখন কাটাকাটি করব, এদিকে কাটা এদিকে কাটা, এটাকে এটা করবো 4, তাহলে ইকুয়াল কত হবে? 4 টাইমস। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেনে আসি। আমরা এখন থেকে যে ম্যাথগুলো করব এগুলোকে বলা হয় প্রফিটেবিলিটি রেশিও। For a company with paid up capital 9 lakh, balance of retained earnings 1 lakh, net profit 5 lakh, debenture of 2 lakh, fixed asset 5,50,000, current liabilities 1 lakh. What is the return on investment? কি ক্যালকুলেশন করতে বলেছে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করতে বলেছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অনেক সময় আমাদেরকে এলাবোরেটেড ভাবে না দিয়ে ব্রিফলি দেওয়া থাকতে পারে, ROI-টা ক্যালকুলেশন করো। সো আমরা যদি ক্যালকুলেশন করি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কিভাবে ক্যালকুলেশন করা হয়? রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ক্যালকুলেশন করা হয়, উপরে হয় নেট প্রফিট, কারণ রিটার্ন মানে নেট প্রফিট, রিটার্ন মানে নেট প্রফিট, আর নিচে হবে ক্যাপিটাল এমপ্লয়েড, নিচে হবে ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, ক্যাপিটাল এমপ্লয়েড, ওকে, ইনটু 100 রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এখানে ইনভেস্টমেন্ট মানে ক্যাপিটাল এমপ্লয়েড বলা হয়। আচ্ছা, সো ক্যাপিটাল এমপ্লয়েডটা আমরা কিভাবে বের করি?
ক্যাপিটাল এমপ্লয়িটা আমরা কিভাবে বের করি? ক্যাপিটাল এমপ্লয়ি যেটা সেটা বের করা যায় দুইভাবে। একটা হচ্ছে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস, ওকে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে অনার্স ইকুইটি যেটা থাকবে বা শেয়ার হোল্ডার্স ইকুইটি যেটা থাকবে, সে শেয়ার হোল্ডার্স ইকুইটির সাথে লং টার্ম লায়াবিলিটি প্লাস করা। কয়টা ফর্মুলা? দুইটা। একটা হচ্ছে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করা, এটা একটা। আরেকটা হচ্ছে অনার্স ইকুইটির সাথে লং টার্ম লায়াবিলিটি কি করা? প্লাস করা। তো এখানের মধ্যে যেটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে যদি কোনো ফ্যাক্টিশাস অ্যাসেট থাকে, যদি কোনো ফ্যাক্টিশাস অ্যাসেট যদি থাকে ইনক্লুডেড, তখন সেটা মাইনাস করে দিতে হবে। যদি ফ্যাক্টিশাস অ্যাসেট থাকে, না থাকলে মাইনাস করার দরকার নাই, যদি থাকে মাইনাস করতে হবে। তো এটা আমি লিখি নাই, আমি ধরলাম ফ্যাক্টিশাস অ্যাসেট নাই ধরে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস অথবা অনার্স সিকিউরিটির সাথে লং টার্ম লায়াবিলিটি প্লাস। এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু টোটাল অ্যাসেটটা দেওয়া নাই, তাহলে আমরা ওইভাবে বের করতে পারবো না। আমরা অনার্স সিকিউরিটির সাথে লং টার্ম লায়াবিলিটি প্লাস করব। তাহলে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে একটা বিজনেসের মধ্যে লং টার্ম ফান্ড কোনগুলো, এটাকে বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, এবার আমরা দেখি সেটা হচ্ছে আমাদেরকে পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে। পেইড আপ ক্যাপিটাল এটা কিন্তু একটা শেয়ার হোল্ডার সিকিউরিটি বা অনার সিকিউরিটি। রিটেন আর্নিং দেওয়া আছে, রিটেন আর্নিং যেটা, এটাও কিন্তু একটা শেয়ার হোল্ডার সিকিউরিটি। তাহলে এখানে 9 লাখ, ওখানে 1 লাখ, 10 লাখ, আর এখানে একটা ডিভেঞ্চার দেওয়া আছে। ডিভেঞ্চার কিন্তু লং টার্ম লায়াবিলিটি। তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে বের করব? এখন এখানে আমরা এখানে ক্যাপিটাল এমপ্লয়েডটা বের করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি যেটা, সেই শেয়ার হোল্ডার্স ইকুইটির সাথে আমরা লং টার্ম লায়াবিলিটি প্লাস করব। শেয়ার হোল্ডার্স ইকুইটির সাথে আমরা লং টার্ম লায়াবিলিটি প্লাস করব। শেয়ার হোল্ডার্স ইকুইটি আমরা পাইলাম 10 লাখ, আর লং টার্ম লায়াবিলিটি আমরা পাইলাম কত? 2 লাখ। তাহলে 10 লাখ এবং 2 লাখ এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে হবে 12 লাখ। ঠিক আছে, 12 লাখ। আর নেট প্রফিটটা দেওয়াই আছে, নেট প্রফিট কত দেওয়া আছে? 5 লাখ। সো আমরা তাহলে এখন ক্যালকুলেশন করি। আমরা যদি ক্যালকুলেশন করি, নেট প্রফিট দেওয়া আছে 5 লাখ, নেট প্রফিট দেওয়া আছে 5 লাখ, আর এখানে দেওয়া আছে 12 লাখ, এখানে দেওয়া আছে 12 লাখ ইন্টু 100। তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, কিভাবে কাটাকাটি করব? এই দুইটা কাটা, এই দুইটা কাটা, এখান থেকে 3টা কাটা, এখান থেকে 3টা কাটা। তাহলে উপরে হচ্ছে 500, নিচে হচ্ছে 12। উপরে হচ্ছে 500, নিচে হচ্ছে 12। এটা আমরা ক্যালকুলেশন করব। হ্যাঁ, আচ্ছা। তো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 12 দিয়ে 500-কে ক্যালকুলেশন করব। ওকে, 4 12 যা 48, 20, 12 1 যা 12, 8 যাচ্ছে না পয়েন্ট। সো এখানে হচ্ছে 0, 6 12 যা 72, এরপর 80, আবারও 6 12 যা 72, আবারও 80, 6 12 যা 72। তাহলে আলটিমেটলি দাঁড়ায় 41.67%। কারণ আমরা জানি থার্ড ডিজিট যদি 5 বা তার উপর যদি হয় তাহলে কিন্তু সেকেন্ড ডিজিটের সাথে 1 কি হয়? 1 প্লাস হয়। সো এখানে থার্ড ডিজিট যেহেতু 6 আছে, এটা 5 বা তার উপর যদি হয় তাহলে আমরা সেকেন্ড ডিজিটের সাথে আমরা 1টা কি করব? 1টা আমরা প্লাস করব। সো এখানে 41.67%। ওকে, আমরা এরপরে আসি। তারপর আমাদেরকে কি দেওয়া আছে? আমাদেরকে এখানে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, কুইক অ্যাসেট দেওয়া আছে, লং টাইম ইনভেস্টমেন্ট দেওয়া আছে, ট্যানজিবল অ্যাসেট দেওয়া আছে, ইনট্যানজিবল অ্যাসেট দেওয়া আছে, ফ্যাক্টিশাস অ্যাসেট দেওয়া আছে। এরপরে হচ্ছে সেলস দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড, এরপরে অপারেটিং এক্সপেন্সেস। হোয়াট ইজ দ্য রিটার্ন অন অ্যাসেট? আমাদেরকে কি দেওয়া আছে? রিটার্ন অন অ্যাসেট দেওয়া আছে। যেহেতু আমাদেরকে রিটার্ন অন অ্যাসেট দেওয়া আছে, সো আমরা জানি ROA, রিটার্ন অন অ্যাসেট। রিটার্ন অন অ্যাসেট কিভাবে বের করতে হয়? রিটার্ন অন অ্যাসেট বের করতে হয়, উপরে হয় নেট প্রফিট,
উপরে হয় নেট প্রফিট ইনটু 100 আর নিচে কি হবে নিচে হবে এভারেজ টোটাল অ্যাসেট নিচে হবে এভারেজ টোটাল অ্যাসেট এভারেজ টোটাল অ্যাসেট এভারেজটা বের করতে হবে কখন এভারেজটা বের করতে হবে যখন ওপেনিং এবং এন্ডিং থাকবে তখন দুইটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হবে বাট না থাকলে যেগুলো আছে ওগুলো আমরা প্লাস করব তখন 2 দিয়ে আর ডিভাইড করার দরকার নাই যেমন এই ম্যাথের মধ্যে কিন্তু ওপেনিং আর এন্ডিং ব্যালেন্সগুলো দেওয়া নেই সো যেগুলো আছে এগুলো আমরা প্লাস করব আচ্ছা তার আগে আমরা নেট প্রফিট একটু বের করে নিই নেট প্রফিট আমাদের এই কোয়েশ্চেনের মধ্যে নেট প্রফিট কিন্তু ডিরেক্টলি দেওয়া নাই তাহলে প্রথমে দেওয়া আছে সেলস কত দেওয়া আছে সেলস দেওয়া আছে 20 লাখ সেলস দেওয়া আছে 20 লাখ সেখান থেকে আমরা সিডিএসটা মাইনাস করব সিডিএস মানে কস্ট অফ গুডস সোল্ড সো কস্ট অফ গুডস সোল্ড আমরা 15 লাখ টাকা মাইনাস করলাম সো 20 লাখ থেকে 15 লাখ যদি চলে যায় এখানে হবে 5 লাখ এই 5 লাখকে আমরা কি বলবো এই 5 লাখকে আমরা বলবো গ্রস প্রফিট এই 5 লাখকে আমরা বলবো গ্রস প্রফিট এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্সগুলো মাইনাস করব যদি আমরা অপারেটিং এক্সপেন্স যদি মাইনাস করি অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 3,50,000 3,50,000 দেওয়া আছে আমাদের আর কোনো এক্সপেন্স দেওয়া নাই তাহলে 1,50,000 যেটা এটাই আমাদের অপারেটিং প্রফিট এবং এটাই আমাদের নেট প্রফিট যেটা আর কোনো এক্সপেন্স দেওয়া নাই এটাই আমাদের অপারেটিং প্রফিট এটাই আমাদের নেট প্রফিট তাহলে নেট প্রফিট হচ্ছে কত নেট প্রফিট আমরা পাইলাম 1,50,000 নেট প্রফিট পাইলাম 1,50,000 সো আমরা নেট প্রফিট পেলাম 1,50,000 নেট প্রফিট পেলাম আমরা 1,50,000 ওকে আচ্ছা এরপর আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের এভারেজ টোটাল অ্যাসেট যদিও এখানে এভারেজ আর বলার দরকার নেই টোটাল অ্যাসেটটা আমরা বের করব সো টোটাল অ্যাসেট যদি বের করি তাহলে এখানে কারেন্ট অ্যাসেটটা কনসিডার করতে হবে কারেন্ট অ্যাসেট 1 লাখ টাকা এরপর হচ্ছে কুইক অ্যাসেট আর কনসিডার করার দরকার নেই কারণ কুইক অ্যাসেটটা কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনক্লুডেড থাকে এরপর হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট হ্যাঁ এটাও কনসিডার করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্ট 50,000 টাকা টেনজিবল ফিক্সড অ্যাসেট এটা 3,50,000 টাকা ইনটেনজিবল ফিক্সড অ্যাসেট 1 লাখ টাকা ফিকটিশিয়াস অ্যাসেটটা আমরা কনসিডার করব না তার টোটাল অ্যাসেট কনসিডার করার সময় ফিকটিশিয়াস অ্যাসেট যেটা আনরিয়েল অ্যাসেট যেটা সেটা কনসিডার করা হয় না সো 1 লাখ 1,50,000 5 লাখ 6 লাখ তাহলে আমরা কত পাইলাম 6 লাখ ইনটু 100 সো আমরা যখন ক্যালকুলেশন করব আমরা আমাদের আনসারটা 25% পেয়ে যাব আমরা এরপরে কোশ্চেনে আসি তারপরে কোশ্চেনটা আমাদেরকে বলেছে রিটার্ন অন সেলস আরওএস রিটার্ন অন সেলস রিটার্ন মানে কি রিটার্ন মানে নেট প্রফিট রিটার্ন মানে নেট প্রফিট আর সেলস তাহলে সেলস ইনটু 100 সো এখন যদি আমরা ক্যালকুলেশন করি আমাদেরকে এখানে নেট সেলসও দেওয়া আছে নেট প্রফিটও দেওয়া আছে সো নেট প্রফিট দেওয়া আছে 40,000 আর নেট সেলস দেওয়া আছে 8 লাখ ইনটু 100 আমরা যখন কাটাকাটি করব আমরা আমাদের আনসার 5%টা পেয়ে যাব ওকে এরপর আমাদেরকে গিভেন সেলস সাপোর্টিং এক্সপেন্স নেট প্রফিট এভারেজ টোটাল অ্যাসেট হোয়াট ইজ দ্য গ্রস মার্জিন রেশিও বের করতে বলছে গ্রস মার্জিন রেশিও যেটা এটা আসলে গ্রস প্রফিট রেশিও বলা হয় এটাকে সো গ্রস প্রফিট রেশিও কিভাবে বের হবে গ্রস প্রফিট রেশিও বের হবে উপরে হবে গ্রস প্রফিট আর নিচে হবে নেট সেলস উপরে হবে গ্রস প্রফিট নিচে হবে নেট সেলস ইনটু 100 সো গ্রস প্রফিট এখানে আমাদেরকে গ্রস প্রফিট দেওয়া নাই নেট প্রফিট দেওয়া আছে তো আমরা জানি আমাদের যেটা গ্রস প্রফিট যেটা থাকে আমার যেটা গ্রস প্রফিট থাকে সেই গ্রস প্রফিট থেকে যদি আমরা অপারেটিং এক্সপেন্স যদি আমরা মাইনাস করি তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো নেট প্রফিট তাহলে এখানে আমাদেরকে নেট প্রফিট কত দেওয়া আছে এখানে আমাদেরকে নেট প্রফিট দেওয়া আছে 1 লাখ আর অপারেটিং এক্সপেন্স কত দেওয়া আছে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে কত 2 লাখ তার নিশ্চয়ই 3 লাখ ওকে এটা যোগ করলে 3 লাখ তাহলে আমরা গ্রস প্রফিট কত পাইলাম গ্রস প্রফিট পাইলাম আমরা 3 লাখ গ্রস প্রফিট আমরা কত পেলাম গ্রস প্রফিট আমরা পাইলাম 3 লাখ নেট সেলস দেওয়া আছে কত 6 লাখ
ইন্টু 100। সো আমরা যখন ক্যালকুলেশন করব আমরা আমাদের আনসার 50% পেয়ে যাব। ওকে, if the opening total asset to closing total asset, owner's equity 5 lakh, net profit 1 lakh, what is the return on equity? ROE, return on equity, ROE, return on equity. So return money ki, return money net profit, return money net profit. ওকে, আর ইকুইটি তাহলে অ্যাভারেজ অনার্স ইকুইটি, অ্যাভারেজ অনার্স ইকুইটি। যদিও অ্যাভারেজটা আমরা ক্যালকুলেশন করব কখন, বিগিনিং অনার্স ইকুইটি, এন্ডিং অনার্স ইকুইটি দুইটা থাকলে দুইটা প্লাস করে আমরা 2 দিয়ে ডিভাইড করব, বাট এখানে একটাই আছে আর 2 দিয়ে ডিভাইড করার দরকার নাই। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি ইন্টু 100, তা আমরা যদি ক্যালকুলেশন করি নেট প্রফিট দেওয়াই আছে, নেট প্রফিট দেওয়া আছে 1 লাখ। আর এভারেজ অনার্স ইকুইটি, এভারেজ তার দেখার দরকার নেই, শুধু অনার্স ইকুইটি দেওয়া আছে 5 লাখ ইন্টু 100। সো ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে আমরা আমাদের আনসার কত পেয়ে যাব, 20% পেয়ে যাব। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি, সলভেন্সি রেশিও। আমরা এখন থেকে সলভেন্সি রেশিওগুলো করব। সো আমরা দেখি লং টার্ম লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট রেশিও দেওয়া আছে, হোয়াট ইজ দ্য টোটাল অ্যাসেট। সো আমাদেরকে এখানে কারেন্ট রেশিও দেওয়া আছে, কারেন্ট রেশিও দেওয়া আছে। সো কারেন্ট রেশিও যেটা দেওয়া আছে, আমরা জানি কারেন্ট রেশিও মানে কি, কারেন্ট রেশিও মানে উপরে হয় কারেন্ট অ্যাসেট আর নিচে হয় কারেন্ট লাইবিলিটি। সো এখানে একটা রেশিও দেওয়া আছে, সেটা হচ্ছে 5:2। তাহলে আমাদেরকে দেওয়া আছে 5:2। তো 5:2 মানে এখানে 5টা কি, 5টা কারেন্ট অ্যাসেট, 2টা কি, 2টা কারেন্ট লাইবিলিটি। এখানে আমাদেরকে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 25,000, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে কত, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 25,000। সো এখানে দেওয়া আছে 25,000। কি দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। সো কারেন্ট অ্যাসেট থেকে আমরা কারেন্ট লাইবিলিটি বের করতে পারি। তো দেয়ারফর আমরা যদি কারেন্ট লাইবিলিটি যদি বের করতে চাই, আমরা যদি কারেন্ট লাইবিলিটি যদি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব, কারেন্ট লাইবিলিটি কিভাবে বের করব আমরা। সো 25,000 যেটা, সে 25,000 এর ভ্যালু কত, 5 দিয়ে ডিভাইড করব। কারেন্ট লাইবিলিটির ভ্যালু কত, 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ক্যালকুলেশন করলে 10,000। সো 10,000 যেটা আসছে এটা কিন্তু আনসার না, 10,000টা আসছে কারেন্ট লাইবিলিটি। আমাদেরকে কিন্তু কারেন্ট লাইবিলিটি চাওয়া হয় না, টোটাল লাইবিলিটি চাওয়া হয়েছে। তো আমরা জানি টোটাল লাইবিলিটি মানে কিরকম, টোটাল লাইবিলিটি মানে কিরকম, টোটাল লাইবিলিটি মানে হচ্ছে আমরা যেটা আমাদের কারেন্ট লাইবিলিটি আর যেটা আমাদের লং টার্ম লাইবিলিটি, এই দুটো আমরা কি করব, এই দুটো আমরা প্লাস করব। তাহলে আমরা কারেন্ট লাইবিলিটি পাইলাম কত, 10,000। আর টোটাল লং টার্ম লাইবিলিটি কত পাইলাম, লং টার্ম লাইবিলিটি আছে এখানে দেওয়া আছে 40,000। এটা 10,000, এটা 40,000, তাহলে আমাদের আনসার কত হবে, 50,000। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কের মধ্যে চলে আসি। তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে ইফ দ্য ডেট টু ইকুইটি রেশিও 20%, টোটাল লাইবিলিটিস 40,000 টাকা, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ অ্যাসেট, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ অ্যাসেট। তো আমরা দেখি এখানে আমরা জানি আমাদের যেটা রেশিও সেটা হচ্ছে L + OE, L + OE। এখানে যে রিলেশনটা দেখিয়েছে সেই রিলেশনটা হচ্ছে ডেট টু ইকুইটি, ডেট টু ইকুইটি, হ্যাঁ, ডেট টু ইকুইটি। তো ডেট টু ইকুইটি, ডেট টু ইকুইটি, এটা এবং এটা ডেট টু ইকুইটি। ডেট টু ইকুইটি কত পার্সেন্ট বলছে, 20%। ডেট টু ইকুইটি বলছে 20%। এটার মানে কি, এটার মানে হচ্ছে লাইবিলিটি যদি 20 টাকা হয় তাহলে ইকুইটি হচ্ছে 100 টাকা, যেটার সাথে কম্পেয়ার করবে সেটা 100। এখানে কম্প্যারিজনের মধ্যে হয় 100 এর সাথে কম্পেয়ার করা হবে, না হলে
1 এর সাথে কম্পেয়ার করা হবে। যখন পার্সেন্ট দেওয়া থাকবে তখন 100 এর সাথে কম্পেয়ার করছে, আর যখন ডেসিমেল দেওয়া থাকবে তখন 1 এর সাথে কম্পেয়ার করবে। সো এটা যদি 100 হয়, এটা যদি 20 হয়, তাহলে এটা কত হবে? এটা 120। আমাকে টোটাল লাইবিলিটি দেওয়া আছে 40,000, টোটাল লাইবিলিটি দেওয়া আছে কত? 40,000। আর আমাদেরকে বের করতে বলছে অ্যাসেট, অ্যাসেটটা বের করতে বলেছে। তো আমরা জানি ইউনিটারি মেথড যেটা, সেই ইউনিটারি মেথডের শর্টকাট টেকনিক হচ্ছে যেটা দেওয়া থাকবে সেটার ভ্যালু দিয়ে আমরা ডিভাইডেড করব, তাহলে 20 দিয়ে আমরা ডিভাইডেড করব, আর যেটা বের করতে হবে সেটার ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে 120 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সো আমরা যখন কাটাকাটি করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আমরা তারপরে কোয়েশ্চেনে আসি, ডেট টু অ্যাসেট রেশিও। আমরা আবারও লিখি A equal to L plus OE, A equal to L plus OE। এখানে যে কম্প্যারিজনটা করা হয়েছে ডেটের সাথে অ্যাসেটের কম্প্যারিজন করা হয়েছে, ডেটের সাথে অ্যাসেটের কত পার্সেন্ট? 10%। এটার মানে কি? এটার মানে হচ্ছে ডেট যদি 10 হয়, অ্যাসেট হচ্ছে 100, তার মানে যেটার সাথে কম্পেয়ার করা হবে সেটা 100, যেটার সাথে কম্পেয়ার করা হবে সেটা 100। তাহলে এটা যদি 100, এটা যদি 10 হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 90। ওকে, এটা হবে 90। এখন আমাদেরকে এখানে দেওয়া আছে লাইবিলিটি 30,000 দেওয়া আছে, লাইবিলিটি দেওয়া আছে 30,000। কি বের করতে বলছে? অ্যাসেট বের করতে বলছে। সো যেটা আমাদের ইউনিটারি মেথড, তোর 30,000, সেই 30,000 এর ভ্যালু কত? 10। তাহলে আমি 10 দিয়ে কি করব? ডিভাইডেড করব। আর অ্যাসেট বের করতে বলছে, অ্যাসেটের ভ্যালু কত? 100। সো 100 দিয়ে মাল্টিপ্লাই করব। সো এটা কাটাকাটি করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। আমাদের আবারও আমরা লিখলাম A equal to L plus OE, A equal to L plus OE। ওকে, সো আমাদেরকে বলা হচ্ছে ডেট টু অ্যাসেট রেশিও 1/4, ডেট টু অ্যাসেট রেশিও 1/4। তার মানে 1/4 মানে বোঝা যাচ্ছে 1/4 মানে, অর্থাৎ কথা হচ্ছে ডেট যদি 1 হয়, অ্যাসেট হচ্ছে 4। ডেট যদি 1 হয়, লোন যদি 1 হয়, অ্যাসেট হচ্ছে 4, তাহলে এটা কত হবে? এটা হবে 3। ওকে, এবার আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদেরকে অ্যাসেট দেওয়া আছে 60,000, অ্যাসেট দেওয়া আছে 60,000। আমাদেরকে বের করতে বলেছে কি? ক্যাপিটাল বা ইকুইটি বের করতে বলছে। সো আমরা জানি সেটা হচ্ছে যেটা 60,000 যেটা দেওয়া আছে, সে 60,000 এর ভ্যালু হচ্ছে 4 দিয়ে ডিভাইড করছি। আর আমাদেরকে যেটা ইকুইটি বের করতে বলছে, ইকুইটির ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো। সো ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে 45,000। আমরা এরপরে কোয়েশ্চেনে আসি, আমাদেরকে ডেট রেশিও বের করতে বলছে। কি রেশিও বের করতে বলছে? ডেট রেশিও। ওকে, সো ডেট রেশিও, ডেট রেশিও। ওকে, সো ডেট রেশিও যদি বের করতে বলে, ডেট রেশিওর ফর্মুলা হচ্ছে উপরে হবে টোটাল ডেট, উপরে বসবে টোটাল ডেট, আর নিচে হচ্ছে টোটাল অ্যাসেট। তাহলে উপরে হচ্ছে টোটাল ডেট, নিচে হচ্ছে টোটাল অ্যাসেট। হ্যাঁ, আচ্ছা, টোটাল ডেট, টোটাল অ্যাসেট, ডেট। সো ডেট মানে আমরা টোটাল ডেট মানে জানি, টোটাল ডেট মানে হচ্ছে কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি, দুইটা প্লাস করলে টোটাল লাইবিলিটি। তাহলে আমরা যদি সেটা দেখি যে এখানে কারেন্ট লাইবিলিটি দেওয়া আছে 1 লাখ, বন্ড দেওয়া আছে 4 লাখ, তাহলে উপরে হবে 5 লাখ। এরপর হচ্ছে অ্যাসেট। তাহলে অ্যাসেটের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে এখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে একটা অ্যাসেট। আমাদেরকে এভারেজ টোটাল অ্যাসেট দেওয়াই আছে সরাসরি 15 লাখ টাকা দেওয়াই আছে। সো আমরা নিচে লিখবো 15 লাখ, এটা দেখা দরকার নাই কারণ এই ইনভেস্টমেন্টটা এখানের মধ্যে ইনক্লুডেড আছে। তার নিচে আমরা লিখবো 15 লাখ, নিচে আমরা লিখবো 15 লাখ। সো আমরা যখন কাটাকাটি করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, হ্যাঁ, এখানে একটা জিনিস দেখতে হবে, যদি আমরা ইস টু দিয়ে করি তাহলে 0.33 আসবে ইস/1, আর যদি আমরা সেটাকে যদি ফ্র্যাকশন দিয়ে করতে চাই তাহলে 1:3, যদি পার্সেন্ট দিয়ে করতে চাই 33%। ওকে, একটু
দেখাই দিই। যেমন এখানে যদি আমরা 5টা কাটি, এখানে যদি 5টা কাটি তাহলে উপরে 5 নিচে 15। সো এটাকে 5কে যদি 5 দিয়ে কাটা হয় তাহলে 1, আর 5কে 5 দিয়ে গেলে 3, তাই এটা হচ্ছে 1/3, 1/3কে 1:3, তাহলে এখানে 1:3টা আসবে। হ্যাঁ, আবার যদি পার্সেন্ট দিয়ে করতে চাই, যদি আমরা পার্সেন্ট দিয়ে করতে চাই তাহলে যদিও বা পার্সেন্ট দিয়ে করা হয় না, ইস্টু দিয়ে করা হয়, তো যদি আমরা পার্সেন্ট দিয়ে করতে চাই তাহলে এখানে 5 লাখ, এখানে 15 লাখ, হ্যাঁ, আর এখানে 100। সো আমরা যখন ক্যালকুলেশন করব, এদিকে এটা কাটা, এদিকে কাটা, তাহলে 500কে 15 দিয়ে ডিভাইড করব। তো 500কে যখন আমরা 15 দিয়ে ডিভাইডেড করব, যখন আমরা ক্যালকুলেশন করব তখন 33.33% পেয়ে যাব, এভাবে করে আর কি। ওকে, আমরা এরপরে আসি। হোয়াট ইজ দ্য ইকুইটি রেশিও? আমাদেরকে ইকুইটি রেশিও বের করতে বলছে। সো ইকুইটি রেশিও, ইকুইটি রেশিও যেটা, সেই ইকুইটি রেশিও বের করা হয়, উপরে হবে টোটাল ইকুইটি আর নিচে হবে টোটাল অ্যাসেট। তার মানে ইকুইটি রেশিও মানে অ্যাসেটের সাথে কম্পারিজন, তারপরে হচ্ছে ডেট রেশিও মানে অ্যাসেটের সাথে কম্পারিজন, তাহলে ইকুইটি রেশিও মানে অ্যাসেটের সাথে কম্পারিজন। সো ইকুইটি, আমরা আগে ইকুইটি দেখি, ইকুইটি কোথায়। অনার্স ইকুইটি দেওয়া আছে 6 লাখ, তাহলে উপরে দেওয়া আছে 6 লাখ, অনার্স ইকুইটি দেওয়া আছে 6 লাখ। অ্যাসেট দেওয়া আছে 12 লাখ, অ্যাসেট দেওয়া আছে 12 লাখ। সো আমরা যখন ক্যালকুলেশন করব 0.50:1টা চলে আসবে। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। তারপরে কোয়েশ্চেনটা বলা হচ্ছে ডেট ইকুইটি রেশিও। কি বলেছে? ডেট ইকুইটি রেশিও। ডেটের সাথে কার সাথে কম্পেয়ার করতে বলছে? ইকুইটির সাথে কম্পেয়ার করতে বলছে। তাহলে আমরা ফর্মুলাটা কিভাবে লিখব? উপরে লিখব টোটাল ডেট, উপরে আমরা লিখব টোটাল ডেট, আর নিচে আমরা লিখব টোটাল ইকুইটি, নিচে আমরা লিখব টোটাল ইকুইটি। সো টোটাল ডেট কারেন্ট লায়াবিলিটি, বন্ড পেয়েবল, এটা হচ্ছে শর্ট টার্ম ডেট, এটা লং টার্ম ডেট। 1 লাখ 3 লাখ, তাহলে উপরে হবে 4 লাখ। টোটাল ইকুইটি, অনার্স ইকুইটি দেওয়া আছে 20 লাখ, প্লাস আমরা যখন ক্যালকুলেশন করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। Debt equity ratio 0.50, equity amount 1 lakh টাকা, what is the amount of total asset? হ্যাঁ, সো আমরা একটু দেখি, আমাদের ইকুয়েশন হচ্ছে ইকুয়াল টু L প্লাস ও ই, ইকুয়াল টু L প্লাস ও ই। এখানে ডেট ইকুইটি রেশিও 0.50 বলছে। ডেট ইকুইটি রেশিও কত বলছে? ডেটের সাথে ইকুইটি রেশিও বলছে 0.50। 0.50 মানে কি? 0.50 মানে ডেট হচ্ছে 0.50, এবং যখন আমাদেরকে ডেসিমেলে যখন কম্পারিজন করা হবে, যেটার সাথে কম্পেয়ার করা হবে সেটা 1, তাহলে এটা যদি 0.50 হয় তাহলে এটা হবে 1। পার্সেন্ট দিয়ে যখন কম্পেয়ার করা হবে তখন যেটার সাথে কম্পেয়ার করা হবে সেটা 100, ডেসিমেল দিয়ে যখন কম্পেয়ার করা হবে যেটার সাথে কম্পেয়ার করা হবে সেটা হচ্ছে 1। সো এটা 0.50, এটা হচ্ছে 1, তাহলে এটা হবে 1.50। কত হবে? 1.50। ওকে, সো আমাদেরকে ইকুইটির অ্যামাউন্টটা দেওয়া আছে 1 লাখ টাকা। ইকুইটির অ্যামাউন্টটা দেওয়া আছে 1 লাখ টাকা। হ্যাঁ, ইকুইটির অ্যামাউন্ট দেওয়া আছে 1 লাখ টাকা। আমাদেরকে অ্যাসেটের ভ্যালু বের করতে বলছে। তো আমরা জানি যেটা আমাদের 1 লাখ সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু 1, তাহলে আমি 1 দিয়ে ডিভাইডেড করব। আর যেটা আমাদেরকে বের করতে বলেছে অ্যাসেট, সেটার ভ্যালু হচ্ছে 1.50, তাহলে 1.50 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। এটা আমরা ক্যালকুলেশন কিভাবে করব? আমরা একটু আগে দেখিয়ে দিয়েছিলাম যে যখন আমরা উপর থেকে ডেসিমেল যদি আমরা নিয়ে ফেলি, তাহলে আমরা নিচে বসাবো 100, আর নিচ থেকে ডেসিমেল নিয়ে ফেলে উপরে বসাবো 100। তাহলে এখন আসলে আমরা কাটাকাটি করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এরপর দেখি ইকুইটি রেশিও 0.75। ইকুইটি রেশিও 0.75। সো আমরা জানি ইকুয়াল টু L প্লাস ও ই। ইকুইটি রেশিওর ফর্মুলা কি? ইকুইটি রেশিওর ফর্মুলা হচ্ছে
টোটাল ইকুইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, টোটাল ইকুইটি ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তার মানে এখানে কম্পারিজনটা কার সাথে? কম্পারিজন হচ্ছে ইকুইটির সাথে অ্যাসেটের, ইকুইটির সাথে অ্যাসেটের। কত? 0.75। 0.75 মানে কি বোঝাচ্ছে? 0.75 মানে বোঝাচ্ছে এটা হচ্ছে 0.75। এটা যদি 0.75 হয় তাহলে যেটার সাথে কম্পেয়ার করা হবে সেটা হচ্ছে 1। তাহলে এটা যদি 0.75 হয়, এটা যদি 1 হয়, তাহলে মাঝখানটা কত? 0.25। ওকে, এবার আমরা দেখি আমাদেরকে দেওয়া আছে অ্যাসেটের অ্যামাউন্টটা দেওয়া আছে। অ্যাসেটের অ্যামাউন্ট কত দেওয়া আছে? 2 লাখ টাকা দেওয়া আছে। অ্যাসেটের অ্যামাউন্ট দেওয়া আছে 2 লাখ। আমাদেরকে ডেটের অ্যামাউন্টটা বের করতে বলছে। তাহলে আমরা যদি বের করতে চাই, সো যেটা 2 লাখ, সে 2 লাখকে আমরা ডিভাইড করব যেটা দেওয়া আছে সেটা দিয়ে, 1 দিয়ে, আর আমাদেরকে বের করতে হবে 0.25 দিয়ে মাল্টিপ্লাই করব। আর আমাদের একটু আগে দেখিয়ে দিয়েছিলাম ডেসিমেলের ক্যালকুলেশন হচ্ছে উপর থেকে যদি আমি ডেসিমেলটা যদি উঠাইতে চাই তাহলে নিচে বসাবো 100, নিচ থেকে উঠাতে চাইলে উপরে বসাবো 100, উপর থেকে উঠাতে চাইলে নিচে বসাবো 100। সো এখন যদি আমরা সেটা কাটাকাটি করি, এটা 4, আবার 4 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে 50,000। তাহলে আনসার কত আসবে? 50,000। ওকে, এরপর আমরা আবারও দেখি আমাদের ইকুয়েশন হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ও ই। এখানে আমাদের ডেট রেশিও দেওয়া আছে। ডেট রেশিওর ফর্মুলা কি? উপরে হবে টোটাল ডেট, নিচে হবে টোটাল অ্যাসেট। উপরে হবে টোটাল ডেট, নিচে হবে টোটাল অ্যাসেট। সো আমরা যদি ডেটের সাথে যদি অ্যাসেটের যদি কম্প্যারিজন করি 0.20। সো 0.20 এখানে যেটা আমাদের লাইবিলিটি সেটার ভ্যালু হচ্ছে 0.20, আর যেটার সাথে কম্পেয়ার করবো সেটা হচ্ছে 1। তো এটা যদি 0.20 হয়, এটা যদি 1 হয় তাহলে নিশ্চয়ই এটা 0.80। এটা কত আসবে? 0.80। আমাদেরকে 40,000 দেওয়া আছে, সেটা হচ্ছে ইকুইটি দেওয়া আছে 40,000। আমাদেরকে ইকুইটি দেওয়া আছে কত? ইকুইটি দেওয়া আছে 40,000। সো আমরা কি বের করতে হবে? অ্যাসেট বের করতে হবে। সো 40,000 সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে 0.80। তাহলে 0.80 দিয়ে আমরা ডিভাইডেড করব। আর আমাদেরকে বের করতে বলেছে অ্যাসেট, তাহলে অ্যাসেটে যেটা 1 সেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। সো এখন আমরা যদি এই পয়েন্টটা যদি উঠাতে চাই তাহলে আমরা উপরে বসাবো 100। সো আমরা যখন ক্যালকুলেশন করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, এরপর আমাদেরকে বের করতে বলেছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও বের করতে বলেছে। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এই যে ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটা কিভাবে বের করা হয়? ক্যাপিটাল গিয়ারিং মানে কি? ক্যাপিটাল যেটা আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ ইকুইটি শেয়ার, প্রিপেয়ার্ড শেয়ার, বন্ড, এগুলো কিভাবে সাজাবো? আমার বিজনেসের যে ফান্ডটা আছে এখানে ইকুইটি শেয়ার কতটুকু থাকবে, প্রিপেয়ার্ড শেয়ার কতটুকু থাকবে, বন্ড কতটুকু থাকবে, এই যেটা সাজানো, এই সাজানোকেই বলা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। সো ক্যাপিটাল গিয়ারিং রেশিও এটা যেটা বের করতে হয় সেটা হচ্ছে ক্যালকুলেশন করে এভাবে বের করতে হয়। উপরে বসাতে হবে প্রিফারেন্স শেয়ার প্লাস বন্ড মানে লং টার্ম লাইবিলিটি, আর নিচে হচ্ছে ইকুইটি শেয়ার অনার সিকিউরিটি বা কমন শেয়ার অনার সিকিউরিটি। আচ্ছা, সো আমরা যদি এখন ক্যালকুলেশন করতে যাই তাহলে এখানে আমাদের যে প্রিফারেন্স শেয়ার, সেই প্রিফারেন্স শেয়ার আছে 2 লাখ, তাহলে উপরে বসবে 2 লাখ। বন্ড বা ডিবেঞ্চার দেওয়া আছে 1 লাখ, নিচে বসবে 1 লাখ। আর আমাদের যেটা আমাদের ইকুইটি শেয়ারের ফান্ড কত, তাহলে ইকুইটি শেয়ার ফান্ড হলে এখানে অর্ডিনারি শেয়ার আছে 5 লাখ, শেয়ার প্রিমিয়াম দেওয়া আছে 2,50,000, রিটেন আর্নিং দেওয়া আছে 4,50,000। তাহলে এখানে হবে 5,
7 লাখ, 7 এবং 5 প্লাস করলে 12 লাখ, তাহলে এখানে হবে 12 লাখ। তাহলে উপরে হচ্ছে 3 লাখ, নিচে হচ্ছে 12 লাখ। বাস, আমরা যখন ক্যালকুলেশন করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, এরপর আমাদেরকে বের করতে বলেছে অ্যাসেট টার্নওভার রেশিও, রিটার্ন অন অ্যাসেট। অ্যাসেট টার্নওভার রেশিও, রিটার্ন অন অ্যাসেট। অ্যাসেট টার্নওভার রেশিও, একটা রিটার্ন অন অ্যাসেট। তো আমরা যখন অ্যাসেট টার্নওভার রেশিও বের করতে যাব, অ্যাসেট টার্নওভার রেশিও বের করতে হবে, যেটা আমাদের নেট সেলস থাকবে, সেই নেট সেলসকে আমরা, যেটা আমাদের অ্যাভারেজ টোটাল অ্যাসেট আছে, সেই অ্যাভারেজ টোটাল অ্যাসেট দিয়ে আমরা ডিভাইডেড করব। সো আমাদের নেট সেলস দেওয়া আছে 2,28,000, আর আমাদের অ্যাভারেজ টোটাল অ্যাসেট দেওয়া আছে 96,000। বাস, আমরা যখন এবার ক্যালকুলেশন করব, এখানে 3টা কাটা, এখানে 3টা কাটা, আর 96 দিয়ে যখন আমরা 28কে যখন ডিভাইডেড করবো তখন এখানে 3 আসবে, তো 3 টাইমস। ওকে, এরপর আমাদেরকে আরেকটা জিনিস বের করতে বলছে রিটার্ন অন অ্যাসেট, ROA। রিটার্ন অন অ্যাসেট, ROA। ROA যেটা, সেটা হচ্ছে উপরে হবে নেট প্রফিট, আর নিচে হচ্ছে অ্যাভারেজ টোটাল অ্যাসেট, অ্যাভারেজ টোটাল অ্যাসেট ইন্টু 100। নেট প্রফিট দেওয়া আছে বা নেট ইনকাম দেওয়া আছে 12,000, আর অ্যাভারেজ টোটাল অ্যাসেট দেওয়া আছে 96,000 ইন্টু 100। সো আমরা যখন ক্যালকুলেশন করব আমাদের আনসার চলে আসবে, কাটাকাটি করলে 12.5%। আমাদেরকে এরপরে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে অ্যাসেটের ভ্যালু বের করতে বলছে, অ্যাসেটের ভ্যালু। সো আমরা জানি আমাদের ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, ফিক্সড অ্যাসেট দেওয়া আছে কত? ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 10,000। সো 10,000 ফিক্সড অ্যাসেট দেওয়া আছে, প্লাস এটার সাথে আমাদের কারেন্ট অ্যাসেটটা প্লাস করতে হবে, কারেন্ট অ্যাসেট। তাহলে আমাদেরকে কারেন্ট অ্যাসেটটা প্লাস করতে হবে। সো কারেন্ট অ্যাসেট যদি আমরা প্লাস করতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্কিং ক্যাপিটালের সাথে যদি কারেন্ট লায়াবিলিটি যদি প্লাস করে দেওয়া হয়, তাহলে আমরা কারেন্ট অ্যাসেটটা পাচ্ছি, তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পাচ্ছি এখানে 8,000। তাহলে আমাদের আনসার আসবে 18,000। থ্যাংক ইউ এভরিওয়ান। একটা ম্যারাথন ক্লাস, বাট অনেক ভেরিয়েশন অঙ্ক তোমাদেরকে করাই দিলাম। আশা করি প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে যদি তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এর বাইরে কোনো অঙ্ক থাকবে না, তোমরা পরীক্ষা খুব স্মুথলি অঙ্কগুলো করে আসতে পারবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।